ষষ্ঠ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে কমিশন। কাল শেষ হচ্ছে প্রচারণা। দাও দাও আগুনে জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ। 27 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি, পানি ছিটাচ্ছে হেলিকপ্টার। গাজীপুরের দুর্ঘটনার প্রভাব কাটেনি, শিডিউল বিপর্যয়ে লন্ডভন্ড লেনের সেবা। স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তি। মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার। আরও 4 দিনের রিমান্ডে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ডিবির। এবং কমেছে গরমের তীব্রতা, মে মাসে তীব্র দাবদাহের শঙ্কা নেই। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, স্কুল কলেজ খুললেও উপস্থিতি কম। সংবাদ রাতে শুনছিলেন টিএমটি পার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হয়েছে কাল। হচ্ছে কাল। শেষ মুহূর্তে জোর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। আচরণ ভেঙে প্রায়ই প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। এমপিদের বিরুদ্ধে রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগ। নির্বাচন কমিশন বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। শাহাদাত হোসেন তিনি মনোনয়ন দাখিল করেছিলেন, তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার তবে আয় বিবরণীর বিষয়ে উল্লেখ ছিল বলে দাবি জানান শাহাদাত হোসেন। এ নিয়ে আপিল করবেন তিনি। আপিল করব আবার কিছুদিন আগে ভিডিও দিয়েছিলেন ওই মামলাতে মনে হয়। বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং প্রভাব বিস্তারের অভিযোগ। স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তারা আমাদের কর্মীদেরকে ডেকে ডেকে ভয় দেখাচ্ছেন। রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। পিরোজপুর সদর সহ নাজিরপুর ও ইন্দুরকানীতে তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। আমরা এরকম একজন প্রার্থী চাচ্ছি যে প্রার্থী সাধারণ মানুষের কথা বলবে, একজন নম্র ভদ্র সাধারণ ক্যান্ডিডেটকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘাত, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। উপজেলায় প্রার্থীদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তো এত হ্যান্ডস নাই যে সে প্রতিটা আচরণবিধি লঙ্ঘন প্রতিটা পয়েন্ট সে মনিটর করবে। নির্বাচন কমিশন সকল বিষয়টা মনিটর করে মাঠ প্রশাসনের আমাদের যারা আছে তাদের মাধ্যমে। কোনো সংবাদপত্রের ভিত্তিতে সেটা আর একবার ক্রস চেক না করে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা গ্রহণ করে না। আগামী 8 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন প্রতিদ্বন্দ্বীমূলক করতেই উপজেলা নির্বাচনে প্রতীক দেয়নি আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন করতেও দলের এই সিদ্ধান্ত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে উঠে আসে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে সরকার চাপে আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। তাদের আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য
দ্রব্যমূল্য চাপের মুখে। এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে। তিনি জানান, মন্ত্রী এমপি স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই, এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার, এটা আইনগত কোনো ব্যাপার না, আমরা নীতিগত প্রশ্ন। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সত্য বললে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের কবলে পড়ে গণমুখী চরিত্র হারিয়েছে গণমাধ্যম। ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই, বাংলাদেশকে টিকে রাখতে চাই, আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা ফেরাতে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে, স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হলে জনগণের সংকটের সমাধান হবে না। আজকে ওবায়দুল কাদের বলেন বিশ্বের দামের কারণে নাকি বাংলাদেশের নাজেহাল অবস্থা। আমরা বলি যে আজকে ব্যাংকগুলো যে আপনার লোকরা চুরি করছে, এই টাকাটাকে ফেরত দিচ্ছেন, এটা কি বিশ্বের ওইরা মানা করছে? হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আজকের মানুষের আমার পকেটের টাকা আপনি কাইটা দিতেছেন, তারপরে বলেন মানুষ বলতে পারবে না। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7ই নির্বাচনের দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এইখানে কোন গণতন্ত্র দাবি রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। রাজধানী ঢাকার মতো উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগ করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 24 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরপুনিয়া এলাকার আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী, যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। তবে সন্ধ্যা হওয়ায় অগ্নি নির্বাপনের কাজ বন্ধ রাখা হয়েছে। বাগেরহাট থেকে এস সোহানের তথ্য ও ছবিতে শুভশ্রী রায়ের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, কিন্তু নেভানো যাচ্ছে না সুন্দরবনে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আপ্রাণ, কিন্তু পানির উৎস কাছাকাছি না থাকায় এই অভিযানে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পানি স্বল্পতায় আগুন নেভাতে কৌশল বদলেছে যৌথ দল। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পানি এনে ছিটানো হচ্ছে। তাদের আশা দ্রুতই নেভানো যাবে আগুন।
গতকাল দুপুর ৩টায় আগুন লাগলেও ঝুঁকি বিবেচনায় গতরাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকে। রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। পরে তাদের সহযোগিতায় যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী দুটি পৃথক দল। আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। সুন্দরবনে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জায়গায় আগুন লাগছে, ধরেন নিম্নত 50 বিঘা। এই যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠা সম্পূর্ণ গাছ ধরে যেতেছে। আগুন নিভাচ্ছে, এই যে দেখেন, এই যে আশেপাশে নিভেই গেছে, তারপরও ধাউ ধাউ করে নিচ থেকে আবার আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করেছি। তাদেরকে বলেছি আমরা আগামী 7 কার্য দিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে 2021 সালে 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। শিডিউল বিপর্যয়ে বিপর্যস্ত ট্রেনের সেবা। রেল কর্তৃপক্ষ বলছেন, গাজীপুরের দুর্ঘটনার প্রভাবে উত্তরবঙ্গগামী সব ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফজলে আদিত্য রিপোর্টে বিস্তারিত। টানা 31 ঘন্টা প্রচেষ্টার পর সম্পূর্ণভাবে উদ্ধার হয়েছে গাজীপুরে দুর্ঘটনায় কবলে পড়া সকল ট্রেনের বগি। তবে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চলার প্রভাব পড়েছে ট্রেনের শিডিউলে। বেশিরভাগ ট্রেনই কমলাপুর স্টেশন ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 6টায় আমার গাড়ি ছিল ধূমকেতু, এবং কয়টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ছেড়ে যাবে সেটাও তারা বলতে পারেনি। তো অলরেডি 3 ঘন্টার মতো লেট হয়ে গেছে, কিন্তু এখনো ট্রেনের কোনো খোঁজ নেই। আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি, বাচ্চা নিয়ে সকাল থেকে বসে আছি। কাল 6:30 আসছি আমি, 11 সিন্ধু প্রভাতীর যাত্রী, কিশোরগঞ্জ যাব। এখন পর্যন্ত আমাদের ট্রেনের কোনো খবর নেই। কিশোরগঞ্জ 11 সিন্ধুরে যাবো 7:15-তে লেখা, কিন্তু অনেক 12টা বেজে যেতেছে, অন্তমাত কোনো ট্রেন আহনেরও খবর নাই, সারানোর খবর নাই। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা 11টা পর্যন্ত কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, 71 এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসে শিডিউল বিলম্বিত হয়েছে। যত দ্রুত আমাদেরকে ইনফর্ম করা হোক, যদি কখন যাবে সেই শিডিউলটা দেওয়া হয়, আমরা হয়তো অপেক্ষা করব। যদি দেরি হয় তাহলে অন্য উপায়ে আমরা চলে যেতে চেষ্টা করব। এখন যে বাচ্চা নেই, যে আমরা কতক্ষণ ধরে ঘুরতেছি, তারপরে মনে হয় এতক্ষণ গরমে বাচ্চা বিরক্ত হইতেছে, বাইরেও সহ্য করতে না, ভিতরেও সহ্য করতে পারে। এখন এই বাচ্চাটা কতক্ষণ আমরা অপেক্ষা করব? সকাল 8:30টায় ট্রেন, আমরা সকাল 5টায় এখানে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো কেউ খবর দেয় না, বলে না যে কখন ছাড়বে, কি অবস্থায় আছে, কোনো তথ্য দেয় না। উত্তর পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেন গাজীপুর হয়ে যায় সেগুলো শিডিউল বিপর্যয় হয়েছে। এটি সমাধানে কাজ চলছে। শীঘ্রই ট্রেনের শিডিউল যথাযথ সময়ে আসবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। গতকালকে থেকে আমাদের আস্তে আস্তে দূরত্ব কমে আসছে। আমাদের যে ট্রেনগুলো অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল যে ট্রেনগুলো আপনার জয়দেবপুর হয়ে যায় চলাচল করে, সে সকল ট্রেনে কিছু কিছু ট্রেন আপনার 4-5টি ট্রেন বিলম্বে চলাচল করছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। এখন 2টো ট্রেন বিলম্বে আছে। আশা করছি আগামীকালকে আমাদের সবগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদটাতে আরো থাকছে, উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের বড় দায় সহ অর্থনীতিতে প্রকট 3 সংকট, বলছে সিপিডি। জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। জালিয়াত ও প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তবে মিল্টনের কাজে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয় আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে। মিল্টনের উত্থান কিভাবে, অর্থের উৎস কি, কিভাবে সে দরিদ্র মানুষ সংগ্রহ করত এবং কেনই বা তাদের টর্চার সেলে এনে পেটাতো, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিঠু হাওলাদারকে।
তবে ব্রিফিংয়ে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য পেয়েছে বলে জানান ডিবির মুখপাত্র। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মৃত ব্যক্তির মৃত্যু সনদ লেখায় মিল্টন তার স্ত্রীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান হারুনুর রশিদ। প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়, এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? তবে মিল্টনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন মিঠু হাওলাদার। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড শেষে মানব পাচার মামলায় আরও 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। কুইক রেন্টালের নামে প্রতি বছর 26,000 কোটি টাকা বাড়তি খরচ করলেও কোনো সুফল মিলছে না। সংসদে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূন্য। আর বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকার যে 10 দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সাথে একীভূত করার চেষ্টা করছে, সেখানে 10 দুর্বল ব্যাংক মিলিয়ে একটি ব্যাংক করলে অর্থনীতিতে সুফল বয়ে আনবে। ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি, এই দায় মুক্তি চুক্তিটা দয়া করে উইথড্র করে এই যে বসে বসে মানে দেওয়া হবে বিদ্যুৎ যদি উৎপাদন নাও করে, এই চুক্তি জনগণের সাথে বাতিল করেন। বাতিল করে বিদ্যুৎ দিলে, যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই, ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দিবেন। বর্তমানে আমাদের যে ডিফল্ট লোন আছে সেটা প্রায় 1,43,000 কোটি টাকা, এবং এই 10টা ব্যাংককে যদি আমরা একীভূত করে এর যে লাইবিলিটি আছে কোনো ট্রান্সফার করতে পারি, তাহলে এটা 1 লক্ষ কোটি টাকার নিচে আসবে। দেশে মুক্ত গণমাধ্যম নিয়ে রিপোর্টার্স ইউটাউন বর্ডার্স RSF এর সূচকের পদ্ধতিগত ভুল রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ A আরাফাত। বিকেলে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলসান্দ্রোর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, এটি গেলবারের নির্ণায়ক সূচক। প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন যে পদ্ধতিতে এটি করা হয়েছে সেখানে কতজনের মতামতের প্রতিফলন ঘটেছে। জানান, তথ্য যাচাই না করে র্যাঙ্কিং করলে তা সঠিক হয় না। এই একটা ভাইব্রেন্ট একটা গণমাধ্যমের পরিবেশ, এইখানে একটা কমপ্লেক্স রিয়ালিটি থাকবেই, খুবই স্বাভাবিক। আমরা বিভিন্ন জায়গায় শৃঙ্খলা আনা, ডিসিপ্লিন করার চেষ্টা করছি, নিয়ম করার চেষ্টা করছি, তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেখানে আপনি কমপ্লেক্স রিয়ালিটিগুলোকে ধরে তারপরে এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিংয়ের পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। তো সেই জিনিসটা আমরা তুলে ধরেছি, আবার তুলে ধরবো। টানা দাবদাহের পর স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর আগামী 1 সপ্তাহ যাবৎ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। গেল 1 মাস ধরেই গরমে হাসপাস সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবন। গেল কয়েকদিনের থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকলেও কাটেনি গরমের হাসপাস অবস্থা। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও বলছে, এই তাপ প্রবাহের কারণে স্কুলের ক্লাস আর বাসায় পড়াশোনা করতেও কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। স্কুলে সব ঠিকই আছে, কিন্তু এরকম গরমের মধ্যে বাসায় যে একদম বেশি টায়ার্ড লাগে। এই গরমেও মনে হচ্ছে টিকা খুবই কষ্টকর। এখন সব স্টুডেন্টরা তো আর ফ্যানের নিচে বসতে পারে না। আজকের অবস্থাটা আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, আচ্ছা আমার কাছে খুব ভালো লাগছে। গরমে তো জীবনযাপন করা খুবই কঠিন,
এখন যে অবস্থাটা, ঘরেই থাকা খুব মুশকিল। তাপমাত্রা এইভাবে থাকলে তো অনেক কষ্টকর হয়ে যাবে সবার জন্য। তবে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা আজ থেকেই কমতে শুরু করছে, আর আগামী এক সপ্তাহ যাবৎ দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের যে বৃষ্টি সেটা কিন্তু বর্ষাকালের বৃষ্টির মতো নয়, এটা ডিউরেশন খুব বেশি হয় না, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2.5 ঘন্টা এরকম হতে পারে। তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার দেখবেন যে রৌদ্র উঠে গেছে। তো এই জন্য এই সময় যে বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। এছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেরও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 67 মিলিমিটার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। পরিবেশ সুরক্ষায় ঢাকা সহ সারা দেশের গাছ কাটা বন্ধে উচ্চ আদালতে জনস্বার্থে হিউম্যান রাইটস স্পিচ ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেছেন। আগামীকাল সোমবার এই রিট পিটিশনটি শুনানি হতে পারে। আবেদনে সাম্প্রতিককালে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। মিডিয়ায় এমন সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড স্পিচ ফর বাংলাদেশ আজ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি KM জাহিদ সারওয়ারের আদালতে রিট শুনানি হতে পারে। গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, ঢাকা শহর সহ অন্যান্য জেলা এবং উপজেলা শহরে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সামাজিক বনায়ন বিধিমালা 2004 এর বিধানে গাছ লাগানোর চুক্তিভুক্ত পক্ষকে অর্থ প্রদানের বিধান সংযুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চাওয়া হয় এই রিট আবেদনে। ঢাকা শহরে আমরা বলেছি যে গাছ কোনোটাই কাটা যাবে না, শুধুমাত্র পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি থাকবে যেখানে পরিবেশবিদরা থাকবেন, তারপরে পরিবেশ বিভাগের যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছেন তারা থাকবেন, সরকারের কর্মকর্তারা থাকবেন। এই কমিটির অনুমতি ছাড়া কোনো গাছ করা যাবে না। ঢাকার বাইরে আপনার বিভিন্ন সড়কের পাশে সামাজিক বনায়নের উদ্যোগে যে গাছগুলো লাগানো হয়েছে সেখানে যারা লাগিয়েছেন গরিব মানুষ, তাদের সঙ্গে চুক্তিই ছিল যে 10 বছর পরে এগুলো বিক্রি করে তাদের একটা অর্থ দিয়ে দিতে হবে, একটা আংশিক পোর্শন, আর একটা বাকি থাকবে সরকারের। তো সেই জায়গায় আমরা নির্দেশনা চেয়েছি, গাছ বড় হয়ে গেছে, গাছটা তো আমাদের পরিবেশের জন্য দরকার, কিন্তু ওই গরিব লোক যে লাগিয়েছে তারও অর্থ দরকার। আমরা বলেছি গাছগুলো সরকারের, এটা কাটা যাবে না, সরকারেরই থাকবে, আমাদের জনগণের জন্য থাকবে, তবে যে অর্থটা তাদের প্রাপ্য হতো সরকারের ফান্ড থেকে সেই অর্থটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। সংবাদরাতে আরো থাকছে। নিষেধাজ্ঞা শেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে পড়তে শুরু করেছে দাম, খুশি সাধারণ ক্রেতারা। উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির শ্লথ গতি অর্থনীতিতে প্রকট হয়েছে এই 3 সংকট। বর্তমানের সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির 42%। ঋণের দায় মেটাতেও পারছে না সরকার। অনিয়ম, দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত না করলে কাজে আসবে না সরকারি বরাদ্দ। কমাতে হবে সরকারি অর্থের অপচয়। আসছে বছরের বাজেট নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনায় উঠে আসে এমন মন্তব্য। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে। চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগে খরা ও ডলার সংকটে আমদানি রপ্তানির সমস্যায় ভুগছে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাবে অস্বস্তিতে জনগণ। এরই মধ্যে আসছে নতুন অর্থবছরের বাজেট। সেই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরা হয় নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা নিয়ে সিপিডির সংলাপে। সিপিডির গবেষণা বলছে, বাড়ছে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ পরিশোধের দায়, রাজস্ব আয়ে ধীরগতি আর সরকারি ব্যয়ের সক্ষমতা কমার প্রভাবে কমছে প্রবৃদ্ধি। সরকারি বরাদ্দের ব্যবহারে নেই বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগও। অর্থনীতিতে সমস্যা ত্রিযোগ ঘটেছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসছে।
বক্তারা বলেন, উন্নয়ন অবকাঠামো খাতে বরাদ্দ বাড়লেও গুরুত্ব কমছে শিক্ষা, স্বাস্থ্য খাতের মতো সামাজিক খাতে। সরকারি অর্থের অপচয় বন্ধ ও সুষম বন্টনের গুরুত্বও তুলে ধরেন তারা। মিতব্যয়িতার খুব বেশি প্রয়োজন, যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের। ভেরি অর্ডিনারি থিংস, কলমে, কাগজে, সর্বত্র আমি আইসি লট অফ অপচয়। শিক্ষায় বিনিয়োগটা বাড়ানো দরকার, মূলধারায় যদি আমরা ধরে রাখতে চাই। আর দ্বিতীয়, আমার দেশে আমার সন্তানদেরকে লেখাপড়া যারা করাবেন, মূলধারা হতে পারেন, ধর্মীয় ধারা, বিদেশি ধারা, ইংরেজি মাধ্যম, তাদেরকে সবাইকে একটা আইনের আওতায় আনতে হবে। সংলাপে উঠে আসে রেওয়াজ অনুযায়ী অংশীজনদের সাথে আলোচনা হলেও বাজেট তৈরিতে গুরুত্ব পায় সুবিধাভোগী শ্রেণীর সুপারিশ। অনেক দিন ধরে বিশৃঙ্খলায় আর্থিক খাত, অর্থ পাচার যোগ করছে বাড়তি সংকট। এই বছরের যে বাজেট, সেখানেও দেখা যাচ্ছে যে সাবস্টেনশিয়াল ডাউনসাইজিং হবে। আপনি যখন গভর্নমেন্ট ফিগার্স অন এক্সপোর্ট, গভর্নমেন্ট ফিগার্স অন রেমিটেন্স আমরা দেখি যে অ্যাজ ইট ইজ রয়ে গেছে অথবা মার্জিনাল গ্রোথ আছে, দেন ওয়্যার ইজ দ্য মানি গোয়িং? কোথায় যাচ্ছে এই টাকা? ততদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। অর্থনীতি বাগে আনতে সুশাসন ও রাজনৈতিক সিদ্ধান্তের জোরালো গুরুত্ব উঠে আসে সিপিডির আলোচনায়। এগুলোর জন্য আমাদের আইনের বাস্তবায়ন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ডিএমপির 8টি ট্রাফিক বিভাগ এ পর্যন্ত 3000-এরও বেশি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে বলে জানায় ঢাকা ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদী হাসান। রোববার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানের স্পিকার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে সড়ক আইনে 92 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সবাইকে সতর্ক করেন এই কর্মকর্তা। এবার অভিযানে 363টি অনুমোদন স্টিকার, 461টি ফিটনেসবিহীন ও 2350টি অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দেয়া ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান মেহেদী হাসান। ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পর বাংলাদেশের আমদানিকারকরা এখন গ্রাহকের অপেক্ষায়। বাংলাদেশি আইপি পেলেই বন্দরে পেঁয়াজ ঢুকবে বলে জানিয়েছে ভোমরা C&F। ভারতীয় পেঁয়াজ আসা শুরু হওয়ায় এক সপ্তাহ আগে খাতুনগঞ্জে যে পেঁয়াজ 60 টাকা থেকে 65 টাকায় বিক্রি হতো, আজ সে দেশি পেঁয়াজ 55 থেকে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 5 মাস ভারতীয় রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে পেঁয়াজ আমদানিতে যে অচল অবস্থা বিরাজ করছিল, তা আজ ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ভর্তি 3টি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেল। 3 দিনে বন্দর দিয়ে প্রায় 80টির বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। প্রতিটি ট্রাকে 20 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ থাকে। এই হিসেবে রোববার 80 টন পেঁয়াজ ঢুকে দেশে। আমরা C&F যারা আছি, আমদানিকারক আছি এবং যেসব কর্মচারীরা আছে স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত। পেঁয়াজ ঢুকলে আমরা খুব খুশি এবং এখানকার C&F এজেন্টরা খুব খুশি। এখানে আপনার 3-4 হাজারের মতন আপনার লেবার শ্রমিক আছে, তারা খুব খুশি। অত্যন্ত খুশির খবর, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের জন্য, এর বাইরে সাধারণ জনগণের জন্য। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় ভোমরা স্থলবন্দরের কার্যক্রমেও ফিরেছে প্রাণ। হাজারো শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্যে বন্দরটি সচল হয়ে ওঠে। আমরা আশা করছি যে কালকে থেকে আরও বেশি পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকবে এবং বাংলাদেশের যে চাহিদা ইন্ডিয়া থেকে পূরণ হয় পেঁয়াজের, সেটি আমরা আগামী সামনে যে আমাদের কুরবানির ঈদের যে চাহিদা থাকে, সেটি আমরা এই আমদানি শুরু হয়েছে, তাতে আমাদের চাহিদা মিটবে। এদিকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দিনাজপুরের হিলিতে ও চট্টগ্রামে কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 10 টাকা। এক সপ্তাহ আগে খাতুনগঞ্জে যে পেঁয়াজ 60 টাকা থেকে 65 টাকায় বিক্রি হয়েছিল, তা আজ বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। এই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে অন্তত 7 টাকা। খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে পেঁয়াজ সরবরাহ অনেক বেশি, তাই বাজারে এখন পেঁয়াজের দাম কমেছে। এক ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিছে,
সেই খবরটা শোনার পর থেকেই দেশি পেঁয়াজের বাজার কমে 10 নেমে গেছে। আমাদের দেশি পেঁয়াজও কমে গেছে, এখন আগে যেটা 60 টাকা বিক্রি করছে এখানে 55 58 টাকা বিক্রি করছে। পেঁয়াজের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।